স্বাস্থ্যবিধি মানলে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা করা সম্ভব বললেন প্রধানমন্ত্রী। নেওয়া হচ্ছে সব প্রস্তুতি। বিজয় দিবসের আগেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান করতে চায় সরকার। আগামী বছর ডিসেম্বরে উদ্বোধন। মালিক সমিতির 2 সদস্যকে আটকের প্রতিবাদে যশোরে ফার্মেসিতে ধর্মঘট, ভোগান্তিতে রোগী ও স্বজন। ভালো দামের আশায় অনেক জেলায় পেঁয়াজের আবাদ হয়েছে বেশি, মাসখানেকের মধ্যেই আসবে বাজারে। এবং করোনায় গত বছরের চেয়ে চিংড়ির দাম কমেছে মন প্রতি 400 থেকে 800 টাকা। লোকসানের শঙ্কায় খুলনার চাষিরা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার দ্বিতীয় ধাপও ঠেকানো সম্ভব। জনগণকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটাই সরকারের মূল চেষ্টা। দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে 3টি সেতু ও একটি চত্বর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। যোগাযোগ উন্নত হলে আর্থসামাজিক ব্যবস্থা উন্নত হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। মাগুরার মধুমতি নদীর ওপর এলাংখালী ঘাটে নির্মিত হয়েছে 600 মিটার দীর্ঘ শেখ হাসিনা সেতু। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীর ওপর নির্মিত হয়েছে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক সেতু, যার দৈর্ঘ্য 576 মিটার। যশোরের অভয়নগরে যশোর খুলনা সড়কে ভৈরব নদীর ওপর নির্মিত হয়েছে 702 মিটার সেতু। গণভবন থেকে ভার্চুয়ালি এই 3টি সেতু ও পাবনা শহরে একটি চত্বরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তুলে ধরেন যোগাযোগ নেটওয়ার্ক নিয়ে তার সরকারের পরিকল্পনা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে উন্নত যোগাযোগের ভূমিকা। একটার পর একটা সেতুগুলি যে হচ্ছে, এর ফলে কিন্তু আর যোগাযোগটা আরও উন্নত হবে। তার ফলে আপনি কৃষি পণ্য বলেন, মৎস্য বলেন, বন্য যে কোনো পণ্য বাজারজাত করা এবং সেগুলি মানুষের জীবন জীবিকা সহজ হয়ে যাওয়া, সেটা সহজ হবে। করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় সরকারের প্রস্তুতি আছে উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। আর একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। তাছাড়া যে ভ্যাকসিনটা আবিষ্কার হচ্ছে সেটা ইতিমধ্যে ক্রয় করবার জন্য আমরা আগাম টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু সেটা বুক করে রেখে দিয়েছি। কাজে সেদিক থেকে দেশের মানুষের চিন্তার কিছু নেই। পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম বকুল স্বাধীনতা চত্বর উদ্বোধন করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে রফিকুল ইসলাম বকুলের বীরত্ব এবং আওয়ামী লীগের দুঃসময়ে তার সাহসিকতা ও অবদান এখনও স্মৃতিতে অম্লান হয়ে আছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার সরকারি বেসরকারি হাসপাতালে আইসিইউ রয়েছে 309টি। প্রায় 2 কোটি মানুষের জন্য এত কম আইসিইউ দিয়ে করোনার দ্বিতীয় ঢেউ সামলানো কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া করোনা মোকাবেলায় প্রতি জেলায় 10টি আইসিইউ বেড স্থাপনে বরাদ্দ দেওয়া হলেও চালু হয়নি একটিও। জরুরি ভিত্তিতে আইসিইউ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শীতের প্রকোপ শুরু না হতেই বাড়ছে করোনা সংক্রমণ। ঢাকায় আইসিইউ বেডের চাহিদাও বাড়ছে, অথচ ঢাকার সরকারি 10টি হাসপাতালে আইসিইউ বেড রয়েছে 117টি, বেসরকারিতে 192টি। কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের 16টি, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 10টি এবং বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 16টি আইসিইউ বেডের সবগুলোতেই রোগী ভর্তি। যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে তাতে দ্রুত আইসিইউ বেড বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে, সংক্রমণের সংখ্যাও বেড়ে যাচ্ছে গত 1-2 সপ্তাহ যাবৎ। করোনার ওয়েভ যদি একটু বেড়ে যায় তাহলে আসলে আমাদের মৃত্যুর ঝুঁকি বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে লোকজন বেশি আইসিইউর শরণাপন্ন হবে। আমাদের জনসংখ্যা অনুপাতে আইসিইউর বেডের সংখ্যা অবশ্যই অপর্যাপ্ত। যেখানে আইসিইউ ভালোভাবে চলছে সেখানে বেডের সংখ্যা দ্বিগুণ ত্রিগুণ, সেখানে 1 জন বা 2 জন বা 3 জন প্রশিক্ষিত চিকিৎসক, প্রশিক্ষিত নার্সের অধীনে
যারা কম প্রশিক্ষিত সেই চিকিৎসক এবং নার্সদের দিয়ে আইসিইউ চালানো যায়। এভাবে আমাদের পরিকল্পনা করে এগোতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট যন্ত্রপাতি থাকলেও তা পরিচালনার জন্য দক্ষ জনবলের অভাব রয়েছে। সরকারের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সদর হাসপাতালে 10টি করে আইসিইউ সেই শয্যা সংখ্যা করার জন্য সেরকম প্রজেক্ট এবং টাকা অনুদানও দেওয়া হয়েছে, কিন্তু এই কাজগুলা ধীর গতিতে হচ্ছে এবং এইগুলো আসলে দ্রুত বাস্তবায়ন করার জন্য মন্ত্রণালয় অধিদপ্তর একযোগে কাজ করতে হবে। ইচ্ছা করলে আমি এখন 6 মাস 1 বছর ট্রেনিং দিয়ে একজন অ্যানেস্থেসিস্ট তৈরি করার মতো সুযোগ আমার হাতে নেই, আর স্পেশালিস্ট বানানো তো অবশ্যই কঠিন কথা। সেই জন্য সব দিক বিবেচনা করে আমাদের আইসিইউ বেড বাড়াতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে বেশিরভাগ কোভিড রোগী সাধারণ চিকিৎসাতেই সুস্থ হন। 18 থেকে 20% রোগীকে হাসপাতালে যেতে হয়, 5% লাগে আইসিইউ। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক না পরার দায়ে মৌলভীবাজারে শতাধিক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় মাস্ক ব্যবহারে নিশ্চিত করতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে মৌলভীবাজার শহরসহ বিভিন্ন উপজেলায় সকাল থেকে একযোগে 20টি স্থানে চলে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম। একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এসব অভিযানে মাস্ক না পরায় 393টি মামলায় 93,390 টাকা জরিমানা করা হয়। পরে শহরের কুসুমবাগ এলাকায় পরিচালিত অভিযানে জেলা প্রশাসক মীর নাহিদ হাসান এবারের শীতে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় মাস্ক ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করেন। জনসচেতনতায় আগামী 1 সপ্তাহ চলবে এই অভিযান। সেকেন্ড ওয়েভ নিয়ে আবার সচেতন করার জায়গায় কাজ করেছি এবং আজ থেকে একযোগে আমাদের গত সপ্তাহে শুরু হয়েছে ভ্রাম্যমাণ আদালত এবং আজকে একযোগে 20টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। 3 মাস আগে নিখোঁজ কুষ্টিয়ার কলেজ ছাত্রী মিম খাতুনের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে এই কঙ্কালটি উদ্ধার করা হয়। দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক জানিয়েছেন, মাথাভাঙ্গা নদীর তীরের একটি মাদ্রাসার কয়েক শিক্ষার্থী সন্ধ্যার আগে নদী তীরে মানুষের মাথার খুলি ও হাড়গোড় দেখতে পায়। বিষয়টি তারা স্থানীয়দের জানালে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে দেহাবশেষ উদ্ধার করা হয়। এ সময় নিহতের জামাকাপড়, জুতা ও একটি ভ্যানিটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে সেগুলো দেখে মরদেহ শনাক্ত করে নিহতের স্বজন। নিহত মিম খাতুন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের মধু খানের মেয়ে। মিম কুষ্টিয়ার আমলা সরকারি কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। হত্যার কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। 3 মাস আগে নানাবাড়ি মিরপুর উপজেলার সুলতানপুরে যাওয়ার উদ্দেশ্যে সে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। কক্সবাজারে নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবির দায়ের করা 100 কোটি টাকার মানহানির মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3-এর বিচারক মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে প্রতিবেদনটি দাখিল করা হয়। প্রতিবেদন জমার পর আগামী জানুয়ারির 14 তারিখে মামলা শুনানি ও একই দিনে অভিযুক্ত ফারজানা আক্তারকে আদালতে হাজিরের সমন জারি করেন বিচারক। বিজিবির আইনজীবী সাজাদুল করিম জানান, বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে এনজিও কর্মী বিজিবির মতো একটি বাহিনীর মানহানি করেছেন। তদন্ত প্রতিবেদনে সেটি উঠে এসেছে। গত 8 অক্টোবর বিজিবি 2 টেকনাফ ব্যাটালিয়নের দমদমিয়া চেকপোস্টে ব্লাস্ট এনজিও কর্মী ফারজানা আক্তারের অটোরিকশা ও তার শরীরে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা। এ ঘটনায় বিজিবি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই এনজিও কর্মী। ঘটনাটি মিথ্যা দাবি করে গত 10 নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 100 কোটি টাকার মানহানির মামলা করেন বিজিবি নায়েব সুবেদার মোহাম্মদ আলী মোল্লা। মহিলার বিপক্ষে বিজিবির পক্ষে টেকনাফ থানার এই তদন্ত প্রতিবেদন প্রকাশ দিয়েছেন। সেখানে এই মহিলার বিরুদ্ধে মানহানির দ্বারা অর্থাৎ 500 দ্বারা অকাট্যভাবে প্রমাণিত হয়েছে। এখন এই মহিলার তার বিরুদ্ধে আদালত যেহেতু ওই মানহানির মামলা, তার বিরুদ্ধে যথারীতিভাবে সমন ইস্যু করেছেন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদের ইমাম মিজানুর রহমান হত্যা মামলায় আসামি ময়নাত আক্তারের যাবজ্জীবন এবং তার ভাই মনির হোসেনের 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই পূর্ব বরাটি গ্রামে মিজানুর রহমান কুলিয়ারচর উপজেলার উসমানপুর এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। 2016 সালের 14 আগস্ট বাজরা চৌমুড়ি পাকা রাস্তার পাশ থেকে মিজানুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলার পর
কোনাপাড়া গ্রামের ময়না আক্তার ও তার ভাই মনির হোসেনকে আটক করে পুলিশ। পরে তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। আগামী 10 ডিসেম্বরের মধ্যে পদ্মা সেতুর সব স্প্যান বসবে। সেতু কর্তৃপক্ষের টার্গেট বিজয় দিবসের আগেই 6.15 কিলোমিটারের পুরো সেতু দৃশ্যমান করা। তবে সব স্প্যান বসলেও বাকি থেকে যাবে সেতুতে রোড ও রেলওয়ে স্ল্যাব স্থাপন। 2021 সালের ডিসেম্বরে সেতু উদ্বোধন করতে অন্য যে কোনো সময়ের চেয়ে কাজের গতি বাড়ানো হয়েছে। কুয়াশায় আচ্ছাদিত পদ্মা। বর্ষা শেষে শান্ত স্থির নদীর বুকে সগৌরবে দাঁড়িয়ে কোটি মানুষের স্বপ্নের সেতু। গেল কয়েকদিনের আবহাওয়া যেন পদ্মা নদীর মতোই আনপ্রেডিক্টেবল। শীতের আগমনের মধ্যেই ঝরছে বৃষ্টি, সাথে কুয়াশা। নদীর বুকে তাই দৃষ্টিসীমা বেশ সীমিত। তবে সীমিত দৃষ্টিসীমার মধ্যেও চোখে পড়ে হাজারো শ্রমিকের কাজে মুখর পদ্মা পার। শনিবার সবশেষ 38তম স্প্যান বসায় দৃশ্যমান সেতুর 6.25 কিলোমিটার। আর মাত্র 450 মিটার হলেই দেখা যাবে পুরো পদ্মা সেতু। আমরা 2021 সালের 30 জুন পর্যন্ত টাইম দিয়েছি। এরপরে যে এক্সটেনশন লাগবে তারা এখনো চায় না। এটা কি লাগবে এটা এখনো বলে আমরা সেটা শুনতে রাজি না। ফলে বাট আমরা তো বুঝি সব কিছু, তো কোভিড আসার পরে এক শিফটে কাজ হতে পারে নাই। আর পার্টিকুলারলি এই বছর নদীর বিহেভিয়ারটা ওয়াজ টোটালি ডিফারেন্ট। আগামী বছরে বিজয়ের 50তম বর্ষে পদার্পণ করবে বাংলাদেশ। তাই 2021 সালের 16 ডিসেম্বরের আগেই পদ্মা সেতু চালুর টার্গেট সেতু কর্তৃপক্ষের। আগামী ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানো সম্ভব হলেও বাকি থেকে যাবে রেলওয়ে এবং রোডে স্ল্যাব নির্মাণের কাজ। পাশাপাশি সুপার টি গার্ডার নির্মাণের কাজও বাকি থেকে যাবে। তবে পদ্মা সেতুতে অন্যান্য যে কোনো সময়ের তুলনায় কাজের যে গতি বেড়েছে তাতে আশা করা হচ্ছে 2021 সালের ডিসেম্বরের মধ্যেই খুলে দেওয়া সম্ভব হবে পদ্মা সেতু। শুক্রবার পর্যন্ত সেতুর 2917টি রোডে স্ল্যাবের মধ্যে বসেছে 1239টি, আর রেল স্ল্যাব 2965টির মধ্যে 1848টি বসানো হয়েছে। জাজিরা প্রান্তের 234টির মধ্যে 33টি সুপার টি গার্ডার বসানো বাকি, আর মাও প্রান্তে 204টির মধ্যে বসানো হয়েছে 95টি। ব্রিজের তল সাইড দিয়ে যেখান দিয়ে রেলওয়ে যাচ্ছে সেখানেও স্ট্রিজার বসাতে হবে। এখানেও আবার একটা জিনিস হচ্ছে যে রেলওয়েরটা কাজ স্ট্রিজার না বসালে রোডে বসা যাবে, কারণ ওইখানে ঢুকতে পারবে না। তাই নিচে দিয়ে যেখানে যাচ্ছে উপর দিয়ে ঢুকতে হয়, তো উপরে একবার বসায় ফেললে নিচে ঢুকতে পারে না। ফলে একটার সাথে একটা রিলেটেড। সেতু বিভাগ জানায় 30,193 কোটি টাকার এই প্রকল্পের এখন পর্যন্ত কাজের অগ্রগতি 82%। নদী শাসন 75 ও মূল সেতুর কাজ হয়েছে 91 ভাগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালিক সমিতির 2 সদস্যকে আটকের প্রতিবাদে ধর্মঘট পালন করছে যশোর শহরের সব ফার্মেসি। ফলে প্রয়োজনীয় ওষুধ কিনতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। অনুমোদনহীন ওষুধ রাখার দায়ে শনিবার 2 ফার্মেসি ব্যবসায়ীকে আটক করে পুলিশ। ওই দুজনকে আটক এবং ওষুধ প্রশাসন ও ম্যাজিস্ট্রেট ছাড়া বিভিন্ন সময়ে অভিযান চালানোর প্রতিবাদে সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় যশোর ফার্মেসি মালিক সমিতি। বন্ধ হয়ে যায় শহরের সব ফার্মেসি। ফলে ওষুধ কিনতে গিয়ে বিপাকে পড়েন রোগী ও স্বজনেরা। সমস্যা সমাধানে ফার্মেসি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় বসার কথা জানিয়েছে জেলা পুলিশ। রোগীর জন্য ওষুধ নিতে আসছি, কিন্তু ওষুধের দোকানে একটা খোলা পাচ্ছি না। এখন আমার রোগী ইমার্জেন্সি। পুলিশের যত্রতত্র অভিযান পরিচালনা করতেছে, সেখানে কোনো ম্যাজিস্ট্রেট, সেখানে কোনো ডেস্ক সুপার, ওষুধ প্রশাসনের কেউ না থাকার কারণে এটা করে আমরা বিভিন্ন সময় হয়রানির শিকার হই, আমাদের ওষুধ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। আমরা চাই এর একটা সুষ্ঠু সমাধান। ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী 2 বাসের সংঘর্ষে কবিতা সরকার নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 10 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুরের বিসিক শিল্পনগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ধামরাই গুলিস্তান পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাওয়ার সময় ওই এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সৌদিয়া পরিবহনের বাসটি উল্টে গেলে ঘটনাস্থলেই কবিতা সরকার নামে এক নারী যাত্রী মারা যান। আহত 10 জনকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাস দুটি আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে গেছে। শেরপুরে নালিতাবাড়ির এক ইউপি ওয়ার্ড সদস্যের হামলায় আহত স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, প্রতিবন্ধীদের মধ্যে কার্ড বিতরণ নিয়ে ঘুষ লেনদেনের বিষয়ে প্রতিবাদ করায় গত 10 নভেম্বর নালিতাবাড়ি চন্দ্রকুড়া ইউপি সদস্য আব্দুল জলিল সুজনের উপর হামলা করে।
শারীরিক প্রতিবন্ধী আব্দুল হালিমের কাছ থেকে 4,000 টাকা ঘুষ নিয়ে ভাতার কার্ড করে তিনি। সম্প্রতি অনলাইনে নিবন্ধন সংক্রান্ত জটিলতায় স্মার্ট কার্ড ও জাতীয় পরিচয়পত্র কোনোটি না থাকায় বিপাকে পড়ে হালিম। এরপর আব্দুল জলিলের ঘুষ নেয়ার বিষয়টি প্রকাশ করে। এ নিয়ে গত 10 নভেম্বর স্থানীয় যুবক সুজনের সঙ্গে ইউপি সদস্য জলিলের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে দলবল নিয়ে সুজনের দোকানে হামলা করে জলিল। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তির 11 দিন পর গতরাতে মারা যায় সুজন। হামলার ঘটনায় পরদিনই সুজনের ভাই সুমন 5 জনকে আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা করে। নাটোরের নলডাঙ্গায় ছিনতাইকারীর হামলায় অরুণ শর্মা নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার রাতে অরুণ নলডাঙ্গা বাজারের দোকান বন্ধ করে সোনা পাতিলে নিজ বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে লোহার রড দিয়ে অরুণকে আঘাত করে ছিনতাইকারীরা। এ সময় অরুণ শর্মা রাস্তায় পড়ে গেলে তার কাছে থাকা প্রায় 3 লাখ টাকা ছিনিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে অরুণের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান অরুণ। বুড়িগঙ্গার তীর রক্ষায় আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। রোববার সকাল 10টার দিকে রাজধানীর বাদামতলী এলাকায় এই কার্যক্রম চালায় বিআইডব্লিউটিএ। উচ্ছেদ অভিযানে ঢাকা 7 আসনের সাংসদ মালিক হাজি সেলিমের দখলে থাকা নবাব বাড়ির ঘাট থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত প্রায় 3 একর জমি দখলমুক্ত করে গুড়িয়ে দেওয়া হয়েছে বাঁশ ও ট্রিপল দিয়ে তৈরি অস্থায়ী ফলের দোকান। বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, দখলদার যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি আর যেন কেউ দখল করতে না পারে সেজন্য মনিটরিং বাড়ানো হবে। এর আগে 2019 সালের জানুয়ারিতে একই জায়গায় উচ্ছেদ চালায় বিআইডব্লিউটিএ। মাসখানেকের মধ্যেই মুড়িকাটা পেঁয়াজ তোলা শুরুর আশায় ফরিদপুরের চরাঞ্চলের চাষিরা। ভালো দামের আশায় অন্যান্য জেলার চাষিরাও দ্রুত পেঁয়াজ বাজারে তোলার অপেক্ষায়। কৃষি বিভাগ বলছে, দাম ভালো পাওয়ায় পেঁয়াজ চাষে উৎসাহ বাড়ছে। মুড়িকাটা ছাড়াও অন্যান্য জাতের দিকে ঝুঁকছেন চাষিরা। বর্ষার পানি নামার পরপরই পেঁয়াজের চাষ শুরু হয় ফরিদপুরের চরাঞ্চলে। এখানে মুড়িকাটা, হালি ও দানা জাতের পেঁয়াজ বেশি জনপ্রিয় চাষিদের মধ্যে। যারা আগেভাগেই পেঁয়াজ লাগিয়েছেন, মাসখানেকের মধ্যেই ফসল তোলার আশায় তারা। আমরা যাতে পেঁয়াজটা ভালো হয়ে উঠতে পারে সেই ব্যবস্থা করতেছি। আমরা আশা করতেছি এই পেঁয়াজে আমরা একটা লাভবানে পাবো। এবছরে এই জেলায় 5,000 হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ হবে এবং প্রায় 63,000 মেট্রিক টন পেঁয়াজের উৎপাদন হবে। রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজের আবাদ শুরু হয় অক্টোবরের মাঝামাঝিতে। বীজের দাম বেশি হওয়ায় এবার খরচ বেশি পড়েছে চাষিদের। তবে কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হচ্ছে। বাজারে ভালো দাম থাকলে খরচ পুষিয়ে নিতে পারবেন চাষিরা। টোটাল 90,000 টাকা খরচা, বুঝছেন। যদি এখন ঠিক মতন ফসল আসে, সরকার যদি ভারতের পিস না আনে, তাহলে কৃষক বাইচে থাকতে পারবে আর কি। আমরা আশা করতেছি যে আগে ডিসেম্বর শেষের দিকে অথবা জানুয়ারি প্রথম দিক থেকে মাঠে পেঁয়াজ আসা শুরু করবে। গত বছর যেহেতু কৃষকগণ পেঁয়াজ চাষ করে বেশ লাভবান হয়েছে, এতে দেখা যাচ্ছে যে কৃষকগণের ভিতরে মুড়িকাটা পেঁয়াজ এবং হালি পেঁয়াজের আবাদ তারা বেশি করবে বলে আমাদের ধারণা। গত বছর ভালো দাম পাওয়ায় পেঁয়াজে আগ্রহ বেড়েছে চুয়াডাঙ্গার কৃষকদের। এবার দ্বিগুণ জমিতে পেঁয়াজ চাষের কথা জানিয়েছে কৃষি বিভাগ। সুখসাগর পেঁয়াজটা আমাদের এই অঞ্চলের বিখ্যাত পেঁয়াজ। সেখানে কৃষকরা প্রায় তারা প্রত্যেক বিঘাতে অন্তত 200 মণ করে তারা পেঁয়াজ পায়, যেটা একটু অবিশ্বাস্য তারা উৎপাদন এখানে পেয়ে থাকে। যার কারণে এবং পেঁয়াজের দাম থাকাতে কৃষকরা অনেক বেশি আগ্রহ হচ্ছে। মেহেরপুরের কৃষকদের আশা জাগাচ্ছে বাড়ি 5 জাতের পেঁয়াজ। এবারই প্রথম চাষ হচ্ছে এই জাতের। ভালো ফলন পাওয়ার আশা দেখছেন অনেকে। দেখলাম যে গ্রীষ্মকালীন পেঁয়াজ আসলে খুবই ভালো হয়। এই সময় এই পেঁয়াজটা করলে আমরা বাংলাদেশে যে পেঁয়াজের সংকট, এই সংকটটা কাটানো সম্ভব। পেঁয়াজ খুব সুন্দর নেমেছে, পেঁয়াজ দেখতেও খুব ভালো। আমরা পেঁয়াজে বৃষ্টি দিয়েছি যাতে করে পাতা পোড়া লাগেনি। কৃষি বিভাগ বলছে, বাড়ি 5 জাতের চাষ বাড়লে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত পেঁয়াজের সংকট মিটবে, কমবে আমদানি নির্ভরতা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শ্রমিকের বকেয়া বেতন, অবিকৃত চিনি এবং লোকসানের বোঝা মাথায় নিয়ে ডিসেম্বর থেকে নতুন মৌসুমের কার্যক্রম চালু করতে যাচ্ছে ঠাকুরগাঁও চিনিকল। পুরনো যন্ত্রপাতি ও আখ সংকটে
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে কারখানাটি। তবে কর্তৃপক্ষ বলছে চিনির দাম কমানো এবং বকেয়া বেতন পরিশোধ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ডিসেম্বর থেকে চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম শুরু হবে ঠাকুরগাঁও চিনিকলে। সেই লক্ষ্যে চলছে প্রস্তুতি। চলতি মৌসুমের আখ মারাই কার্যক্রম শুরু করতে পুরনো যন্ত্রপাতি মেরামত করেই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে এখনও আগের মৌসুমের লোকসান কাটিয়ে উঠতে পারেনি এ চিনিকল। তার মধ্যেই শুরু হচ্ছে চলতি মৌসুমের কাজ। পুরোনো মিল, অনেক নতুন মেশিনারিজ ঠিক নাই, ভাঙাচোরা মিল এভাবে চালাতে গেলে তো লস তো অবশ্যই হবেই। আখের চিনির মধ্যে আর মেডিসিনের চিনির মধ্যে অনেক তফাৎ আছে। এই তফাৎটার জন্য আমাদের কষ্টটা পড়ে বেশি, ওদের কষ্ট পড়ে কম। এদিকে সময়মতো টাকা, সার, বীজ না পাওয়া এবং নানা হয়রানির কারণে আখ উৎপাদন থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছেন চাষিরা। এর ফলে চলতি মৌসুমেও কাঙ্ক্ষিত আখ মারাই কার্যক্রম ব্যাহত হওয়ার শঙ্কায় সংশ্লিষ্টরা। বর্তমানে ঠাকুরগাঁও চিনিকলে কাজ করছেন প্রায় ৬ শতাধিক শ্রমিক, কিন্তু ৫ মাস ধরে বেতন না পাওয়ায় চরম বিপাকে তারা। সময় মতো আমরা সার পাচ্ছি না, বীজ পাচ্ছি না, আবার অর্থ পরিশোধেও তারা গড়িমসি করে। এরকম হলে কিন্তু শুধুমাত্র আমরা না, অনেক চাষি এই কুষার চাষ থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা খুব কষ্ট করে চলছি, ছেলে মেয়ে নিয়ে, পারিবারিক নিয়ে। কারখানা পর্যায়ে চিনির দাম কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। গুদামে থাকা চিনির দাম কমিয়ে বিক্রি করা হলে শ্রমিকদের বকেয়া দ্রুত পরিশোধ করা হবে বলেও জানান তিনি। চিনি বিক্রি করে শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মেটানোর, সেই সাথে সদর দপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমাদের দেনা পাওনার ব্যাপারে। বাজারের চেয়ে মিলের চিনির দাম বেশি হওয়ায় গোডাউনে পড়ে নষ্ট হচ্ছে ২৯০০ টন চিনি। এতে করে দিন দিন লোকসানের পাল্লা ভারী হচ্ছে চিনিকলটির। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মেহেরপুরে ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে গাংনী ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া ট্রান্সফরমার ও সরঞ্জাম। গাংনী থানার ওসি ওবায়দুর রহমান জানিয়েছেন, গাংনীর 2 জায়গা থেকে 1 মাসের মধ্যে সেচ কাজে ব্যবহৃত 6টি ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় মামলা করে ক্ষতিগ্রস্ত কৃষকরা। শনিবার পুলিশ প্রথমে গাংনী থেকে দৌলতপুরের লক্ষ্মীখোলা গ্রামের মজিরুদ্দিন ও ভেড়ামেরা গোপীনাথপুরের আব্দুল আলিমকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আমলাপাড়ার হারেজ মালিথা, ত্রিমোহনীর নূর ইসলাম ও হরিপুরের আনারুল ইসলামকে গ্রেপ্তার করে তারা। এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া 3টি ট্রান্সফরমার ও অন্যান্য যন্ত্রাংশ। করোনার কারণে গত বছরের চেয়ে চিংড়ির দাম কমেছে মণ প্রতি 400 থেকে 800 টাকা পর্যন্ত। দাম কমে যাওয়ায় লোকসানের শঙ্কায় খুলনার চাষিরা। ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে রপ্তানি কম হওয়ায় কমেছে চিংড়ির দাম। এবছর খুলনায় 52,000 হেক্টর জমির ঘিরে গলদা ও বাগদার চাষ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয় 12,500 টন। জেলায় উৎপাদিত 90% চিংড়ি রপ্তানি হয়। করোনার কারণে এবার রপ্তানি কমে গেছে। চাহিদা কম থাকায় দামেও প্রভাব পড়েছে। গত বছর আকারভেদে চিংড়ির দাম ছিল 900 থেকে 1600 টাকা। চলতি বছর একই চিংড়ি 500 থেকে 800 টাকায় বিক্রি হচ্ছে। লোকসানের শঙ্কায় রয়েছেন খুলনার 52,000 চিংড়ি চাষি। এবছর মাছ বিক্রি করতে 400 টাকা, 450 টাকা, 500 টাকা, তাতে যাচ্ছে কি চাষিরা বাঁচবে না। খাবারের দাম আছে প্রচুর, খাবারের দাম, কিন্তু গল্লার দাম সেই তুলনায় নেই। কোম্পানি আমাদের যে মাছের রেট ছিল 1600 টাকা, মাছ কোম্পানি দিত, তো সেই মাছের এখন সেই মাছের রেট আছে 1200 টাকা। সেই মাছ কোম্পানি বলতেছে বিদেশে বিক্রি নাই তাদের। এদিকে রপ্তানিকারকরা বলছেন, বিদেশের চাহিদা কম থাকায় স্থানীয় বাজারেও দাম কমেছে। মাছ ছাড়বে ঠিক পোনাটা, রেনুটা পন্ডে দিবে ঠিক সেই সময় করোনা শুরু হয়েছে, যার কারণে পোনা ঠিক মতো দিতে পারেনি। এমনি ওভারঅল আপনার 30% মাছই এবার পোনা কম ছাড়ছে পন্ডে, যার কারণে সব মিলাই কিন্তু মাছের রেটটা এবছরে এক্সপোর্টটা কমে গেছে। ক্ষতি পোষাতে চাষিদের সহজ শর্তে ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য অধিদপ্তর। আমরা সহযোগিতা করছি যে বিভিন্ন জন যখন গিয়ে উৎপাদনে গিয়ে অর্থ সমস্যায় পড়ছে, তারা ব্যাংক লোনের জন্য আবেদন করছে, আমরা সেগুলোকে ব্যাংকে আমরা ফরওয়ার্ডিং দিয়ে দিচ্ছি। তাদেরকে আমরা ব্যাংকেও ব্যক্তিগতভাবে আমরা সুপারিশ করছি যে তাদের খামারের অবস্থা এরকম, তাদেরকে হেল্প করা প্রয়োজন এই মুহূর্তে। গত অর্থ বছরে খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা চিংড়ি রপ্তানি করে আয় করে 2369 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
রাজশাহীর বাঘায় এক পল্লী চিকিৎসককে সপরিবারে প্রাণনাশের হুমকির প্রতিবাদে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পরিবারের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে কয়েকশো মানুষ অংশ নেন। এ সময় বক্তারা বলেন, পল্লী চিকিৎসক উত্তম কুমার সাহা গত 40 বছর ধরে বিনামূল্যে দরিদ্র মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন, কিন্তু জমি সংক্রান্ত বিরোধে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের পরিবার তাকে নানাভাবে হয়রানি করছেন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিপন্নপ্রায় উদ্ভিদ রক্ষায় উদ্যোগ নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। 43 একর জুড়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গড়ে তোলা হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রথম জার্ম প্লাজম সেন্টার। এতে উদ্ভিদের প্রজাতি রক্ষার পাশাপাশি গড়ে উঠবে বন্যপ্রাণীর অভয়ারণ্য। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবেশ কর্মীরা। গত 2 দশকে উজাড় হয়েছে পার্বত্য চট্টগ্রামের বিশাল বনভূমি। প্রাকৃতিক বন ধ্বংস করে গড়ে উঠেছে বাণিজ্যিক বন। বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির মাতৃবৃক্ষ। বিলুপ্তির পথে 185 প্রজাতির বৃক্ষ। মাতৃবৃক্ষ সংরক্ষণ ও বিরল প্রজাতির উদ্ভিদ রক্ষায় মাটিরাঙ্গায় গড়ে তোলা হয়েছে জার্ম প্লাজম সেন্টার। রোপণ করা হয়েছে নানা প্রজাতির বাঁশ ও বেতের চারা। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদীরা। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জার্ম প্লাজম সেন্টারের মাধ্যমে যে বৃক্ষকে বিকশিত করা, বৃক্ষকে বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণ এবং চারা বিতরণ, বংশবৃদ্ধির জন্য যে উদ্যোগ নিয়েছে, তাতে আমি মনে করি যে এখানকার মানুষের জীবন জীবিকার জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে। ভবিষ্যতে বন গবেষণায় সহায়ক হবে জার্ম প্লাজম সেন্টার। বীজ ও চারা সংগ্রহ করে ছড়িয়ে দেওয়া হবে সারা দেশে। বিলুপ্তপ্রায় সেই সব প্রজাতির গাছগুলি এই জার্ম প্লাজম সেন্টারে রোপণ করে সেটার সংরক্ষণ করা এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রী যারা বন নিয়ে কাজ করে, পরিবেশ নিয়ে কাজ করে, ওরা যেন এখান থেকে বৃক্ষ প্রজাতিগুলি চিনতে পারে। দেশীয় প্রজাতির বৃক্ষ বিলুপ্তির হাত থেকে রক্ষা করতেই এমন উদ্যোগ, বলছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। প্রায় 185 প্রজাতির দেশীয় গাছ, এগুলো খুব বিপন্ন, কিছু কিছু বিলুপ্ত এবং আরও কিছু বিলুপ্তির পথে। সেই গাছগুলিকে, চারাগুলি সংগ্রহ করে আমরা এখানে এই জার্ম প্লাজম সেন্টারে সেগুলো আমরা সংরক্ষণের আমরা ব্যবস্থা করছি। 43 একরের এই সেন্টারে 36 প্রজাতির বিপন্ন উদ্ভিদের 3279টি বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নানা আয়োজনে পালিত হলো মানিকগঞ্জের তেরশ্রী গণহত্যা দিবস। সকালে তেরশ্রী স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন, নীরবতা পালন, শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও উপজেলা প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে বের করা হয় একটি শোক র্যালি। 1971 সালের 22 নভেম্বর ঘিওর উপজেলার তেরশ্রী গ্রামে আক্রমণ করে পাক বাহিনী। বেয়নেট দিয়ে খুঁচিয়ে আগুনে পুড়িয়ে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, তেরশ্রী কলেজের অধ্যক্ষ আতিয়ার রহমান সহ 43 জনকে হত্যা করে তারা। পুড়িয়ে দেওয়া হয় শত শত ঘরবাড়ি। এ ঘটনায় শহীদদের স্মরণে 2012 সালে তেরশ্রীতে নির্মাণ করা হয় একটি স্মৃতিস্তম্ভ। এরপর থেকে প্রতি বছর দিনটিকে নানা আয়োজনে স্মরণ করা হয়। এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।